ভারত পাকিস্তান যুদ্ধ সহ বিশ্বের যেখানেই নেতিবাচক যা ঘটুক তার প্রতিক্রিয়া সবার আগে পড়ে আমাদের শেয়ার বাজারে। সেই দুটোর কারণে এই কোয়ার্টার এবং রিসেন্ট যে আর্নিংসগুলো আপনারা যদি দেখেন, মেজরিটি অফ দ্য কোম্পানির আর্নিংগুলো কিন্তু তেমন ভালো নয়। যে আবার সচল হচ্ছে, ইলেকশন যে চাঙ্গা হচ্ছে, তাদের এই দলগুলো যে ইলেকশনকে কেন্দ্র করে চাঙ্গা হচ্ছে, এইগুলা মানুষকে আশান্বিত করছে। আশ্চর্য হলেও সত্য, এখনো পর্যন্ত একটি সপ্তাহ আলোর মুখ দেখেনি বিনিয়োগকারীরা। আমাদের দেশে ইকোনমিক গ্রোথের সাথে আমাদের ক্যাপিটাল মার্কেটের কিন্তু অ্যাকচুয়ালি খুবই ভালো কোনো কোরিলেশন কোনো সময় ছিল না। স্বাগত দর্শক, দেশের শেয়ার বাজার নিয়ে নাগরিক টেলিভিশনের বিশেষ আয়োজন শেয়ার টকে আপনাদের সঙ্গে আছি আমি সানি আহমেদ। শেয়ার টক অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ব্র্যাক এপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের সৌজন্যে। দর্শক, পবিত্র ঈদ উল ফিতরের পর থেকে 5টি সপ্তাহ পার করেছে পুঁজিবাজার। আশ্চর্য হলেও সত্য, এখনো পর্যন্ত একটি সপ্তাহ আলোর মুখ দেখেনি বিনিয়োগকারীরা, যে কারণে তাদের ক্ষোভের মাত্রাও বাড়ছে মাত্রা ছাড়িয়ে। যতবারই ধাপে ধাপে নতুন বিনিয়োগ এনেছেন ততবারই পড়েছেন লোকসানে, নানা কারণে, নানা অজুহাতে কিংবা সরকারের আন্তরিকতার অভাবে। অন্যান্য সপ্তাহের মতো গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক 15.64 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 4,902 পয়েন্ট। লেনদেন 1,005 কোটি বেড়ে সর্বমোট টার্নওভার হয়েছে 2,416 কোটি টাকা। বাজার মূলধন কমেছে 4,125 কোটি টাকা। এদিকে সপ্তাহ জুড়ে 394 প্রতিষ্ঠানের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে 141টির, কমেছে 230টির এবং অপরিবর্তিত রয়েছে 23টির দর। ঈদের পর এ পর্যন্ত সিএসসি সূচক হারিয়েছে 837 পয়েন্ট। পতনের ধারাবাহিকতায় গেল সপ্তাহে সিএসসি সূচক CASPI 101 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 13,704 পয়েন্ট। সপ্তাহ জুড়ে লেনদেন হয়েছে 52 কোটি 42 লাখ টাকা। এছাড়া 307 প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 111টির, কমেছে 168টির এবং অপরিবর্তিত রয়েছে 28টির দর। দর্শক, এক নজরে সাপ্তাহিক শেয়ার বাজারের অবস্থা জানার পর মার্কেট বিশ্লেষণ জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের হেড অফ রিসার্চ মোহাম্মদ হাসিব রেজা। কারণ আমাদের দেশের সাথে আসলে পাকিস্তান বা ইন্ডিয়ার যদি কোনো কনফ্লিক্ট হয়ও, আমার ধারণা বাংলাদেশের ইকোনমিতে বা বাংলাদেশের কোনো কিছুতে এটার হয়তো কোনো সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট মিডিয়াম টার্ম বলি বা শর্ট টার্ম বলি বা আমি যদি লং টার্মেও বলি, খুব একটা ইম্প্যাক্ট থাকার কোনো কারণ আমি দেখি না। আর যদি পুরো সপ্তাহের কথা বলি তাহলে ডিএসইএক্স ইন্ডেক্স অলমোস্ট ফ্ল্যাট ছিল। আর আমি যদি ভলিউমের কথা বলি, এই সপ্তাহে আমাদের অ্যাভারেজ ডেইলি অ্যাভারেজ ট্রেডিং ভলিউম ছিল 483 কোটি টাকা কম্পেয়ার টু গত সপ্তাহের 352 কোটি টাকা। তো আমরা এই সপ্তাহে ট্রেড আসলে বাড়তে দেখেছি এবং এই বছরের যদি আমি সারা বছরের অ্যাভারেজ ট্রেড ভলিউম নেই তাহলে সারা বছরের ডেইলি অ্যাভারেজ ট্রেড ভলিউম ছিল 411 কোটি টাকা। তো আসলে ট্রেড আমরা দেখছি যে কিছু বাড়ছে এবং এই সপ্তাহে যেটা দেখলাম যে ট্রেড মোস্টলি ব্যাংকিং স্টকগুলোতে কনসেন্ট্রেটেড ছিল। তো এটার একটা কারণ হচ্ছে ব্যাংকের যেমন এখন সবার আর্নিংস আসছে, প্লাস আমাদের যেসব ম্যাক্রো লেভেলে যেসব পলিসি অ্যাডপ্ট করা হয়েছে, তারপর ম্যাক্রো লেভেলে আমাদের এখন যে সিচুয়েশন, যেমন আমাদের তো আমরা গত 2 বছর ধরে দেখছি যে ইনফ্লেশন ইজ কোয়াইট হাই। তো অগাস্ট 2024-এ নতুন গভর্নমেন্ট আসার পর আমরা দেখলাম যে আমাদের মনিটারি পলিসিতে বেশ সিগনিফিক্যান্ট চেঞ্জেস আসলো। লেন্ডিং রেট ক্যাপ উঠিয়ে দেওয়া হলো, পলিসি রেট বেশ কয়েক ধাপে বাড়ানো হলো। তো এর কারণে যেটা হয়েছে যে ইন্টারেস্ট রেট এখন অনেক হাই এবং আমরা মনে করছি মোটামুটি একটা পিকের কাছাকাছি আমরা চলে আসছি এবং এইখান থেকে ইন্টারেস্ট রেট আস্তে আস্তে কমা শুরু করলে আসলে ভালো ব্যাংক যেগুলো আছে ওদের বুকসে আমরা জানি যে অনেক পরিমাণ ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড অলরেডি ওরা কিনে রেখেছে। সো এখান থেকে একটা ভালো ক্যাপিটাল গেইন আসবে যেটা ট্রান্সলেট করবে ওদের আর্নিংসে। সো এই সিচুয়েশনে আসলে
ইন্টারেস্ট রেট যদি কমে আসে তাহলে ব্যাংকগুলো আসলেও এখন খুব ভালো জায়গায় আছে বা ইনভেস্টমেন্ট করার মতো জায়গায় আছে এবং এটা অলরেডি এভিডেন্ট আপনার 2024-এর যে আমরা আর্নিংস দেখেছি, যেসব ব্যাংকের এই আর্নিংস এসেছে সবাই ভালো করেছে এবং সবাই আগের বছরের থেকে ডিভিডেন্ডও বেটার দিচ্ছে। সো 2025-এও আমাদের ধারণা যে এই ট্রেন্ডটা হয়তো কন্টিনিউ করবে এবং ব্যাংকের ব্যবসা ভালো থাকবে এবং আমরা হয়তো ওদের মুনাফাতে গ্রোথও দেখব। আর আমি যদি ওভারঅল ম্যাক্রোর কথা বলি তাহলে আমরা এই কারণে বলছি যে ইন্টারেস্ট রেট হয়তো মোটামুটি পিকে এসেছে, কারণ একটা কারণ হচ্ছে যে সেন্ট্রাল ব্যাংক থেকে অলরেডি আমরা একটা সিগন্যাল পেয়েছি যে গভর্নর মোটামুটি স্ট্রেট ফরওয়ার্ড আমাদেরকে একটা মেসেজ দিয়েছেন, আমাদের সবাইকে একটা মেসেজ দিয়েছেন। উনি পাবলিকলি এটা বলেছেন যে ইনফ্লেশন যদি 8%-এ চলে আসে তখন উনি আস্তে আস্তে ইন্টারেস্ট রেট পলিসি রেটটা কমানো শুরু করবে। পলিসি রেট এখন 10%-এ আছে, তো এটা উনি কমানো শুরু করবে। আর ইনফ্লেশন যদি 5%-এ চলে আসে তখন উনি পলিসি রেটটা 7%-এর কাছাকাছি নিয়ে আনবেন। তো ইনফ্লেশন অলমোস্ট আপনার অগাস্ট 2024-এর ওই সময়টাতে ছিল 12-13%, ওখান থেকে নেমে এপ্রিলের শেষে এটা এসে দাঁড়িয়েছে 9%-এর একটু উপরে। তো ইনফ্লেশন আমরা দেখছি যে জুনের অ্যারাউন্ড জুন সেন্ট্রাল ব্যাংকের এক্সপেকটেশন হচ্ছে 8%-এর কাছাকাছি আসা। সো ওখানে আসলে পলিসি রেট কমা শুরু করলে ন্যাচারালি আপনার ইন্টারেস্ট রেটের একটা ডাউনওয়ার্ড মুভমেন্ট আমরা দেখতে পাবো এবং এটা অলরেডি আমরা আর্লি কিছু সিগন্যাল আমরা ট্রেজারি বিল বন্ড অকশনে দেখছি। গত সপ্তাহে যেমন সব টেনিউরের বিল বন্ডেরই আমরা দেখেছি রেট কিছুটা কমে আসছে। দর্শক, তালিকাভুক্ত বেশিরভাগ কোম্পানির আয় কমে যাচ্ছে। ইপিএস কম দেখানোর পাশাপাশি অনেকে লাভ থেকে নেমে এসেছেন লোকসানে। এছাড়া ডিভিডেন্ডও রয়েছে কৃপণতা। মূল সমস্যা আসলে কোথায় সে বিষয়ে বিস্তারিত জানাবেন ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের সহকারী পরিচালক এবং হেড অফ রিসার্চ সেলিম রেজা আফজাল শাওন। সো দুটো দিক, এক হচ্ছে বিজনেসগুলো এক্সপানশন করতে গেলে ডিফিকাল্টি ফেস করছে কামিং ফ্রম হাই ইন্টারেস্ট রেট অ্যান্ড পলিটিক্যাল ইকোনমিক্যাল ভোলাটিলিটি। আবার রানিং যে বিজনেস সেটার কোয়ান্টামও কমে যাচ্ছে যেহেতু কনজিউমার স্পেন্ডিং কমে যাচ্ছে। সেই দুটোর কারণে এই কোয়ার্টার এবং রিসেন্ট যে আর্নিংসগুলো আপনারা যদি দেখেন, মেজরিটি অফ দ্য কোম্পানির আর্নিংগুলো কিন্তু তেমন ভালো নয়। সো ইনফ্লেশন এবং হাই ইন্টারেস্ট রেট, সো এই দুটো জিনিস। এখন আপনি যে কোম্পানিতে বিনিয়োগ করবেন তার যদি আর্নিং পারফরমেন্স ভালো না হয়, ইউ আর নট সাপোজ টু লুক ভেরি ওয়েল অ্যাট দ্যাট ওয়ান। তো এখান থেকে ইনভেস্টর পারসেপশনে একটা ইম্প্যাক্ট অবশ্যই পড়বে। পাশাপাশি আমরা যে ইকোনমিক্যাল অ্যান্ড পলিটিক্যাল ভোলাটিলিটির কথা বলছি, এই পরিস্থিতিতে ইমিডিয়েটলি তো আপনি ফার্দার এক্সপানশনও দেখতে পাচ্ছেন না। ইনফ্লেশনও একদম যে কমে যাচ্ছে সেটাও না, রাতারাতি অবস্থা পরিবর্তন হবে না। দ্যাট মিনস আপনার সামনের আর্নিংসটাও কিন্তু সাবস্টেন্সিয়ালি চেঞ্জ হতে যাবে না। তো আউটলুকটা আমি বলবো আ বিট গ্লুমি অ্যাট দিস পয়েন্ট অফ টাইম। তো আই বিলিভ এই অ্যাসেসমেন্টটা অ্যাকচুয়ালি ইজ পুলিং ডাউন ইনভেস্টর সেন্টিমেন্ট। এটা হচ্ছে একটা অংশ। আরেকটা অংশ হচ্ছে যেহেতু হাই ইন্টারেস্ট রেট, তো আমাদের সেভিংস একটা বড় অংশ জমা হয় ডিপোজিটে ব্যাংকের কাছে। তো ব্যাংক এরকম পরিস্থিতিতে লোন দিতে আগ্রহী কম, কারণ ব্যাংকিং সেক্টর আপনারা অলরেডি জানেন দ্যার আর মেনি স্ক্যামস। ডিফল্ট লোন বেড়ে যাচ্ছে, ব্যাংকের প্রভিশনিং বাড়ছে। সো আমি যদি একজন ব্যাংকার হই, আমি আজকে যে কাউকে লোন দিতে গেলে অতিরিক্ত সতর্ক থাকবো। আমার বেস্ট কাস্টমার ছাড়া আমি লোন দিতে চাইবো না, এবং সেক্ষেত্রেও আমার লেন্ডিং রেটটা হবে হাই, কারণ গভর্নমেন্ট ট্রেজারিতে আমি অ্যাবাউট 10-12% পাচ্ছি। সো যেটা দেখা গেল গত বছর, মেজরিটি অফ দ্য ব্যাংক কিন্তু তাদের টোটাল যে ক্যাপিটাল একটা সাবস্টেন্সিয়াল পোর্শন গভর্নমেন্ট সিকিউরিটিজে, মোস্টলি ট্রেজারিতে ইনভেস্ট করেছে। একটা পার্ট ছিল যে প্রাইভেট ক্রেডিটের ডিমান্ড কম, আর একটা পার্ট হচ্ছে রিস্ক অ্যাভারশন অ্যান্ড উইথ গুড রেটস ইন গভর্নমেন্ট সিকিউরিটি। তো এখন যখন টাকা ট্রেজারিতে ব্যাংক থেকে গিয়েছে, পাশাপাশি ব্যাংক ইজ নট দ্য অনলি ওয়ান, কর্পোরেট অলসো লুক এট ইট, ইনস্টিটিউশন হচ্ছে, ইভেন ইন্ডিভিজুয়ালরা এখন ট্রেজারিতে ইনভেস্ট করতে পারে। সো আমার মার্কেটের লিকুইডিটি ফ্লোর একটা অংশ কিন্তু অ্যাকচুয়ালি হ্যাজ বিন পার্ট ইন টু আদার সাইড। সো লিকুইডিটি কমে যাওয়ার এটা আরেকটা কারণ। আর এর পাশাপাশি আমাদের মার্কেটে তো স্ট্রাকচারাল প্রবলেম আছেই, লাইক আমাদের ইনস্টিটিউশনাল ক্যাপাসিটির
has been compromised over many years. There have been governance issues, margin loaner issue আছে, and then since ব্রোকারেজের AIT-র একটা ইস্যু আছে, টার্নওভার লো, সো মেজরিটি অফ দ্য কোম্পানিজ আর অপারেটিং ইন এ টাইট সিচুয়েশন। সো সেক্ষেত্রে একটা মার্কেট গ্রো করতে গেলে ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এখন ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি যদি আন্ডার প্রেশার থাকে, আন্ডার স্ট্রেস থাকে বা কম্প্রোমাইজ থাকে, সেক্ষেত্রে মার্কেটে মার্কেট মেকিং অ্যাক্টিভিটি ফ্লারিশ করে না। সো দ্যাট হ্যাজ বিন অ্যানাদার রিজন যে আমার মার্কেটটা যতটা গ্রো করতে পারা উচিত অত সহজে পারছে না। একটি চকলেটেরও কম দামে পাওয়া যাচ্ছে শেয়ার। পতন হতে হতে নতুন বিনিয়োগকারীদের জন্য বর্তমান শেয়ার বাজার তৈরি হয়েছে অনেকটা টাকা বানানোর খনি। তার উপর পুঁজিবাজার নিয়ে আগামীকাল রোববার 11ই মে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা। রাতের অন্ধকার কাটিয়ে হয়তো উঠতে যাচ্ছে ভোরের সূর্য, এমনটাই দেখছেন বাজার বিশেষজ্ঞরা। সবার মধ্যে একটা ভয় ছিল যে বাংলাদেশে আবার রাজনৈতিক একটা মেরুকরণ হয় কিনা। তো সেখানে খালেদা জিয়ার বাংলাদেশের প্রবেশ, রাজনীতি যে আবার সচল হচ্ছে, ইলেকশন যে চাঙ্গা হচ্ছে, রাজনৈতিক দলগুলো যে ইলেকশনকে কেন্দ্র করে চাঙ্গা হচ্ছে, এইগুলা মানুষকে আশান্বিত করছে। যেটার ফলাফল দেখেন লাস্ট 3 days ধরে কিন্তু মার্কেট পজিটিভ টেরিটরিতে চলে আসছে, আর্নিংগুলো শেষ, সেটা একটা কারণ ছিল। দ্বিতীয়ত হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী পুঁজিবাজার নিয়ে স্টক এক্সচেঞ্জে যাচ্ছেন, সবার সাথে আলাপ করবেন বাজারের কী সমস্যা এগুলো নিয়ে অ্যাড্রেস করার জন্য। সাথে না যে আমাদের প্রধান উপদেষ্টাই পুঁজিবাজার নিয়ে একটা বড় ধরনের মিটিং অ্যারেঞ্জ করতে যাচ্ছে। তো সর্বকিছুই এখন যেহেতু বাজারে এনাফ কারেকশন হয়েছে, রাজনীতিতে সুবাতাস বসতেছে, রিসেন্টলি আমাদের যে ডাটাগুলো আসতেছে, আমাদের দেশে রিমিটেন্স বহু করে বাড়তেছে। আজকে এই কিছুক্ষণ আগে এই ইনফ্লেশনের ফিগার আসছে, ইনফ্লেশন এই মাসে এপ্রিল মাসে কমছে। তো সব কিছুই ইকোনমির প্রত্যেকটা নিউজ কিন্তু পজিটিভ, যেটা রিফ্লেকশন কিছুটা মার্কেটে আসতেছে। সামনে বাজেট 2রা জুন, সেটাও একটা কারণ। বাজেটে এবারে অনেক কিছু আসবে, এই ধরনের হোপ আছে অনেকেরই। ইউক্রেন রাশিয়া যুদ্ধ, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ, ভারত পাকিস্তান যুদ্ধ সহ বিশ্বের যেখানেই নেতিবাচক যা ঘটুক তার প্রতিক্রিয়া সবার আগে পড়ে আমাদের শেয়ার বাজারে। পার্শ্ববর্তী 2 দেশে শুরু হওয়া যুদ্ধের ইস্যুতে ডিএসসি সূচক যেখানে 3% পতন হয়েছে, সেখানে বোম্বে স্টক এক্সচেঞ্জের সেন্সেক্স বেড়েছে 100 পয়েন্টের ওপরে। তাদের রয়েছে নানা নিরাপত্তা যন্ত্র, আর আমাদের রয়েছে আচমকা আতঙ্ক। ভারতের স্টক মার্কেটের সাথে যদি আমরা আমাদের বাংলাদেশের পুঁজিবাজারের সাথে যদি আমরা কম্পেয়ার করি, এখানে সবচেয়ে বড় যে কয়েকটা ডিফারেন্স আছে, যে আপনি দেখবেন যে ভারতের ইকোনমিক সাইজ, ক্যাপিটাল মার্কেট সাইজ আর আমাদের দেশের ইকোনমিক সাইজ অ্যান্ড ক্যাপিটাল মার্কেট সাইজের মধ্যে একটা বিশাল বড় একটা পার্থক্য আছে। এখন ভারতের ইকোনমি যেভাবে গ্রো করেছে ওই অনুযায়ী কিন্তু তাদের ক্যাপিটাল মার্কেটও কিন্তু গ্রো করেছে, ওয়ারেজ আমাদের দেশে ইকোনমিক গ্রোথের সাথে আমাদের ক্যাপিটাল মার্কেটের কিন্তু অ্যাকচুয়ালি খুবই ভালো কোনো কোরিলেশন কোনো সময় ছিল না। সো ভারতে অনেক প্রফেশনালস আছে, ভারতে অনেক রিটেল ইনভেস্টার্সও আছে, ভারতে আপনার অনেক রকম মার্কেট ইন্টারমিডিয়ারি আছে। যেরকম তাদের মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি হলো খুবই স্ট্রং একটা মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি, যেখানে 500 টাকা করেও কিন্তু অনেক চাকরিজীবীরা কন্টিনিউয়াসলি মিউচুয়াল ফান্ডে তারা বিনিয়োগ করে থাকে এসআইপি থ্রুতে। আমাদের দেশে এই ইন্ডাস্ট্রিটা কোনো সময় ভালোভাবে গ্রো করতে পারেনি। আমাদের দেশে যেটা হয়েছে যে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে যে অনেক রকম কারসাজির কারণে আমাদের দেশের মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির ব্যাপারে অ্যাকচুয়ালি কিন্তু কেউ আস্থা রাখতে পারেনি। মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি কিন্তু এটা একটা বড় জিনিস। ভারতে আরও কয়েকটা জিনিস আছে, যেরকম আপনি দেখবেন যে ভারতে হেজিং অনেক রকমের অপশান আছে। হেজিংয়ের অর্থটা হলো আপনি হয়তো বা একটা পজিশন নিলেন আপনার ইকুইটির জন্য, আপনি কখন এটা প্রফিট করতে পারবেন? যখন আপনি এটাকে লো প্রাইসে কিনে হাই প্রাইসে বেচবেন। হাউএভার যদি আপনি মনে করেন যে আমি তো অনেক টাকা বিনিয়োগ করেছি একটা স্টক বা কয়েকটা স্টকের জন্য, আমি যদি এটার কাউন্টার হেজ করে থাকি, যে কোনো কারণে যদি ওই প্রাইসগুলি ফল করা শুরু করে, আমি যে হেজিং অপরচুনিটি থাকবে ওইটাতে যদি আমার লসটা মিনিমাইজ করা যেতে পারে। তো এই রিস্ক হেজিংয়ের জন্য ভারতের জন্য অনেক রকম ইনস্ট্রুমেন্ট আছে, যেরকম ওরা শর্ট সেলিং অ্যালাউ করে, ওদের অপশনস মার্কেট আছে, ফিউচার্স মার্কেট আছে, অনেক ডেরিভেটিভ প্রোডাক্টস আছে। অ্যান্ড ইন্ডিয়ান মার্কেটে দিজ আর ওয়ান অফ দ্য মোস্ট লিকুইড অ্যান্ড মোস্ট অ্যাক্টিভ প্রোডাক্ট। আমাদের দেশে ওরকম কোনো প্রোডাক্টই নেই।
আমাদের দেশে শুধু কি প্রোডাক্ট আছে, আপনার ইকুইটি মার্কেট মেইনলি ড্রিভেন, বন্ড মার্কেট আছে যেটা কিন্তু সেকেন্ডারি মার্কেটে এত অ্যাক্টিভ না। সো আমাদের দেশে যখনই কেউ প্রফিট করে বা মার্কেট যখন র্যালি করে তখনই মানুষজন প্রফিট করার একটা অপরচুনিটি হয়, আর যখনই মার্কেটে সেল অফ শুরু হয়, কোনো প্যানিক হয়, যেরকম এখন যে প্যানিকটা চলছে, তখনই সবাই কিন্তু একসাথে লস করা শুরু করে। সো এই সিঙ্গেল লাইনে উঠা, সিঙ্গেল লাইনে নামা, এটা দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি 21st সেঞ্চুরি আপনি একটা ম্যাচিওর মার্কেট করতে পারবেন না। আমরা যদি শর্ট সেলিং, আমরা যদি অপশনস মার্কেট, ফিউচার মার্কেট আর বন্ড মার্কেটটাকে যদি ভাইব্রেন্ট করি, তাহলে কিন্তু হেজিং অপরচুনিটি আমি বিনিয়োগকারীকে দিতে পারবো। এখানে একটা বড় জিনিস আমাদের সিসিবিএল, মানে সিসিবিএল, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ, কয়েকটা ব্যাংক মিলে কিন্তু অলমোস্ট 7 বছর আগে ক্রিয়েট হয়েছে, ইনকর্পোরেশন হয়েছে 5 বছর আগে। এখনও পর্যন্ত আমরা সিসিবিএলকে মানে মার্কেটে আনতে পারিনি। সিসিবিএল থাকলে আমাদের কিন্তু শর্ট সেলিং, অপশনস মার্কেট, ফিউচার্স মার্কেট আমরা কিন্তু অ্যাক্টিভ করতে পারবো। আমি মনে করি যে এখন খুবই একটা ভালো সময় যে এই সিসিবিএলকে রিভাইভ করে অ্যাকচুয়ালি মার্কেটে আপনার নতুন নতুন প্রোডাক্ট। দর্শক, এবারে বিনিয়োগ শিক্ষা পর্ব। বিনিয়োগের ক্ষেত্রে আপনি যদি কাউকে অনুসরণ করেন তাহলে আপনি কততম সিরিয়ালে রয়েছেন তা কি জানেন? যাদের নাম বিক্রি করে আইটেম দেওয়া হচ্ছে তারা কি আসলে সে আইটেমে রয়েছেন নাকি বের হওয়ার জন্য পার্কিং করছেন? বর্তমান শেয়ার বাজারে বিনিয়োগকারীদের কি পরিমাণ লোকসান রয়েছে তা বলে বোঝানো সম্ভব নয়। তবে এই লোকসান কাটানোর জন্য কিছু উপায় রয়েছে যা জানবো ব্র্যাক এপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের হেড অফ রিসার্চের কাছে। একজন 25 বছর বয়সের ইনভেস্টর যেভাবে চিন্তা করবেন, একজন 60 বছর বয়সের ইনভেস্টর সেভাবে করবেন না। যিনি সারা জীবন ব্যাংকে টাকা রেখে এসেছেন তিনি যেভাবে চিন্তা করবেন, যিনি অলরেডি ক্রিপ্টো, এফএক্স বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করার চেষ্টা করেন, তার পারসেপশন এক না। তো এখানে আমি যেটা সবসময় বলি যে আপনি যদি ইনভেস্টর হন, প্রথম জিনিসটা ঠিক করুন আপনি আসলে কী চান। আপনার কি টাকার সেফটিটা ইম্পর্টেন্ট, নাকি আপনি একটা রিস্ক নিতে আগ্রহী? সেভাবে আপনার পোর্টফোলিও অ্যালোকেট করুন। আমাদের দেশে যেটা হচ্ছে, এখানে নলেজের একটা বড় গ্যাপ রয়ে গেছে। মোস্ট অফ দ্য ইনভেস্টর্স তারা শেয়ারের নাম জানেন, শেয়ারটার কোম্পানিটা করেটা কি, কেমন হতে পারে, নলেজ রাখেন না। আমরা বাজারে একটা জিনিস কিনতে গেলেও আমরা 3-4টা দোকান ঘুরে জিজ্ঞেস করি, বাট শেয়ার কিনতে গেলে ডিসিশনটা অলমোস্ট ইনস্ট্যান্ট। তো আমি এই জায়গাটায় ফার্স্টে ফোকাস করি যে ইট ইস এ সেলফ ডিসিপ্লিন। এটা আপনার কষ্টার্জিত টাকা, অর মেবি এর উপর আপনি লোন নিয়েছেন। তো টাকা ইনকাম করতে আপনি যে পরিমাণ কষ্ট করেন, টাকা ইনভেস্ট করতে কিছু হলেও ইফোর্ট দিতে হবে। ইউ ক্যানট ব্লাইন্ডলি ফলো করলে আপনি সবার শেষে থাকবেন, দ্যাট মিনস সবাই লাভ করার পর আপনি থাকবেন, এবং এইটা কিন্তু ওয়ান অফ দ্য মেজর রিজনস। আচ্ছা, 2 হচ্ছে সো আপনি কোথায় ইনভেস্ট করছেন, কিসে ইনভেস্ট করছেন, এই কমফোর্টটা ফার্স্টে নেওয়া। এখন আপনার পোর্টফোলিওতে যে শেয়ারটা আছে আপনি যে সম্পর্কে কিছুই না জানেন, প্রথম কাজ হচ্ছে জানা যে আচ্ছা এই যে শেয়ারটা আমার আছে, কোম্পানিটা কেমন, ওর নিজের কোনো প্রসপেক্ট আছে কিনা। যদি আপনি এইটা ইনশিওর না হন, দেন তখন পরবর্তী কোশ্চেন যে আচ্ছা আমি লাভে আছি বা লসে আছি, তা আমি কি লসটা নিয়ে নেওয়া উচিত কিনা, নাকি আমি বসে থাকবো। আপনি যদি কনভিন্স থাকেন যে আপনার শেয়ারটা আসলে ভালো করবে, এটা অ্যাজ এ ইনভেস্টর, তাহলে আপনি ওয়েট করতে পারেন। বাট আপনি যদি শিওর না হন, আপনি যদি নিশ্চিত থাকেন যে এটা আরও পড়বে, আপনার কি তখন থাকা উচিত? তখন আপনি হয়তো 10% লস হয়ে গেছে, না আমি 10% লস নিতে চাই না, কিন্তু আপনি জানেন এটা 15% পড়বে, এখন আপনি বলেন মানে তখন কি করা উচিত। এইখানে ডিসিপ্লিনের একটা বড় রোল আছে। আর অন্য মার্কেটের সাথে আমাদের এখানে একটা বড় ডিফারেন্সও আছে। অন্য মার্কেটে আমাদের মার্কেটটা মোর রিটেল ওরিয়েন্টেড। অন্য মার্কেটে কিন্তু রিটেলাররা সরাসরি এই কাজটা এই চিন্তাভাবনা করার চেয়ে একজন প্রফেশনালকে ডিপ্লয় করে। ইট ক্যান বি এ ফান্ড ম্যানেজার, ইট ক্যান বি অ্যান অ্যাডভাইজার, সামবডি যে জানে যে আচ্ছা এই শেয়ারটা এই ব্যবসা করে, এরকম একটা প্রসপেক্ট আছে কারেন্ট মার্কেটে, ইটস এ গুড বাই বা ইটস এ গুড সেল। তারা এই ডিসিপ্লিন, তাদের কাজ হচ্ছে ডিসিপ্লিন করা। তো আমাদের মার্কেটে এই প্র্যাকটিস এখনও হয়নি। এখানে আপনার যদি ইফ ইউ হ্যাভ এ গুড অ্যাডভাইজার, আ গুড রিসার্চ পারসন, আ ফান্ড ম্যানেজার যার অ্যাকচুয়ালি নলেজ আছে, আপনি সেখানে একটা রিলাই করার ব্যবস্থা নিতে পারেন যে ঠিক আছে আমার এই পোর্টফোলিও, ইউ টেল মি, আপনার চেয়ে ভালো এক্সপার্টের ওপিনিয়ন নেওয়া। আর আপনার যদি ক্যাপাসিটি থাকে বা আপনি কলটা নিতে পারেন, সেক্ষেত্রে আপনি চিন্তা করেন যে আচ্ছা কারেন্ট পোর্টফোলিওতে প্রসপেক্ট দেখে উড ইউ স্টে, উড ইউ লিভ অর উড ইউ বাই মোর, কারণ অনেক স্টক চিপ হয়ে গেছে। দর্শক, এবারে আন্তর্জাতিক শেয়ার বাজার।
যুক্তরাষ্ট্রে চাঙ্গা থাকলেও মিশ্র অবস্থায় সপ্তাহ পার করেছে ইউরোপ ও এশিয়ার শেয়ার বাজার। যুক্তরাষ্ট্রের ডাও জোন্সের সূচক গেল 5 দিনে 1.51% বেড়ে দাঁড়িয়েছে 41,368 পয়েন্ট। এছাড়া S&P ইন্ডেক্স 1.07% বেড়ে দাঁড়িয়েছে 5,664 পয়েন্ট। সামান্য মিশ্র অবস্থা থাকলেও ইতিবাচক রয়েছে ইউরোপের বেশিরভাগ শেয়ার বাজার। গেল 5 দিনে যুক্তরাজ্যের FTSE 100 ইন্ডেক্স 0.30% কমে দাঁড়িয়েছে 8,532 পয়েন্ট। এছাড়া জার্মানির ডেক্স ইন্ডেক্স 1.83% বেড়ে দাঁড়িয়েছে 23,353 পয়েন্ট। পাকিস্তানের শেয়ার বাজারে ব্যাপক পতন হয়েছে। পাক ভারত যুদ্ধের ইস্যুতে দেশটির সূচক গেল 5 দিনে কমেছে 9% বা 10,000 পয়েন্ট। তবে স্বাভাবিক রয়েছে এশিয়ার অন্যান্য শেয়ার বাজার। গত 5 দিনে জাপানের শেয়ার বাজার নিক্কে 225 ইন্ডেক্স 1.83% বেড়ে দাঁড়িয়েছে 37,503 পয়েন্ট। চীনের শেয়ার বাজার সাংহাই সি কম্পোজিট 1.92% বেড়ে দাঁড়িয়েছে 3,342 পয়েন্ট। ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের সেন্সেক্স 1.27% কমে দাঁড়িয়েছে 79,437 পয়েন্ট। এছাড়া পাকিস্তানের করাচি 100 ইন্ডেক্স 9% কমে দাঁড়িয়েছে 1,03,700 পয়েন্ট। দর্শক, শেয়ার টকের 21তম পর্ব আজকে পর্যন্তই। আগামী পর্বে হাজির হব নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুক পুঁজিবাজার, ভালো থাকুক বিনিয়োগকারীরা। আল্লাহ হাফেজ।